ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস। তো আজকের যে টপিকটি সেই টপিকটি হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এই টপিকটি ক্লাস 9-এও রয়েছে, ক্লাস 11-এও রয়েছে। তো আজকে যে টপিকটি পড়াবো মানে বাষ্পমোচন সংক্রান্ত যে টপিকটি পড়াবো সেটি 9-এর মানে আরেকটু বেসিক লেভেলের মতো করে পড়াবো, মানে ক্লাস 9-এর মতো করে আমি পড়াবো। তোমরা যারা 11-এ পড়ো তারাও দেখে রাখতে পারো, কিন্তু এটা পরবর্তীকালে এখনই তোমাদের এগুলো নেই, শেষের দিকে তোমাদের এগুলো আছে। তো বেসিক আইডিয়াগুলো অন্তত ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। মূলত এটা 9-এর জন্য আমি পড়াচ্ছি। তো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন এমন একটি পদ্ধতি যেটি একটি জৈবনিক পদ্ধতি, মানে ফিজিওলজিক্যাল প্রসেস অফ প্ল্যান্ট, মানে উদ্ভিদের ফিজিওলজিক্যাল জৈবনিক একটি প্রক্রিয়া, মানে উদ্ভিদের শরীরে বিভিন্ন রকমের প্রক্রিয়া সম্পন্ন হয় আমরা জানি, যেমন সালোক সংশ্লেষ, শ্বসন, ঠিক তেমনই বাষ্পমোচনও একটি সেরকমই জৈবনিক প্রক্রিয়া। আমি যদি একটি ছবি আঁকি, ধরো একটি গাছ, রাফ ছবি আঁকলাম, এটি একটি গাছ, উদ্ভিদ। সেই উদ্ভিদটির আমরা জানি যে ওপরের যে অংশটা যেটা আমি আঁকছি এখন, সেই অংশটিকে আমরা বলি, মানে এই অংশটিকে আমরা বলি বিটপ। এই বিটপ অংশটা মানে হচ্ছে উদ্ভিদের একটি টব, টবের মধ্যে উদ্ভিদ লাগানো আছে। সে উদ্ভিদটির মাটির ওপরের যে অংশটা সেটাকে আমরা বলি বিটপ। এবং মাটির নিচে যে অংশটি থাকে এটিকে আমরা এমনি সাধারণ অর্থে বলি যে শিকড়। সেই শিকড় অংশটিকে বলে, এটি মাটির নিচে থাকছে, সেই অংশটিকে আমরা বলি বিজ্ঞানের পরিভাষায় মূল। সেই অংশটিকে আমরা বলি মূল। তো আমরা জানি আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে উদ্ভিদ মূল দ্বারা খনিজ লবণ শোষণ করে, তার সাথে জলকণা, যেগুলোকে আমরা বলি মৃত্তিকাস্থিত জলকণা, মানে মৃত্তিকায় উপস্থিত জলকণা, সেইগুলোকে উদ্ভিদ শোষণ করে। শোষণের মাধ্যমে উদ্ভিদ সেইগুলোকে পাতায় নিয়ে যায়। উদ্ভিদ সেগুলোকে শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় নিয়ে যায়। পাতায় নিয়ে গিয়ে কি করে? পাতায় নিয়ে গিয়ে সালোক সংশ্লেষ করে। সালোক সংশ্লেষের অক্সিজেন উৎপন্ন হয়। সে অক্সিজেনের উৎস হচ্ছে আমরা জানি জল। সেই জল ওটা পায় কোথা থেকে? জল পায় মাটি থেকে। মাটির মধ্যে যে জল থাকে সেটি মূল দ্বারা শোষিত হয়। এবার বিষয়টি হচ্ছে, এই জল শোষিত হলো উদ্ভিদ দ্বারা, এর সবটাকে কিন্তু উদ্ভিদ কাজে লাগায় না। কিছুটা জল সালোক সংশ্লেষের জন্য লাগে, কিছুটা জল এই উদ্ভিদটার সজীবতার জন্য লাগে, কিন্তু এর পরেও কিছু কিছু অংশের জল অতিরিক্ত পরিমাণে উদ্ভিদ দেহে থেকে যায়। সেই অতিরিক্ত পরিমাণের জলটা যদি উদ্ভিদ দেহের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকতে শুরু করে তাহলে কি হবে? তাহলে উদ্ভিদ দেহ, মানে উদ্ভিদ দেহ কি দিয়ে তৈরি? উদ্ভিদ একটি জীব, তার জন্য উদ্ভিদ নিশ্চয়ই কোষ দিয়ে তৈরি। তাহলে উদ্ভিদ যদি কোষ দিয়ে তৈরি হয় তাহলে আমরা ধরো একটা প্যাকেট, তোমরা একটা পলিথিন প্যাকেট নিয়েছো, সেই পলিথিন প্যাকেটের মধ্যে জল ঢোকাচ্ছ। এবার তুমি জলটা ফিল আপ করতে 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 একটা লিমিটেড একটা পর্যন্ত একটা লিমিটেশন আছে এই প্যাকেটটা স্ফীত হওয়ার, মানে ফুলে ওঠার। তারপরেও যদি তুমি জল ঢালতে শুরু করো, মানে ধরো একটা প্যাকেটের মধ্যে তুমি 1 সমুদ্র জল ঢোকাতে পারবে কি? নিশ্চয়ই পারবে না। তো এই বিষয়টিতে কিন্তু এই বিষয়টি যদি ধরো উদ্ভিদের যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে যদি এই যে অতিরিক্ত পরিমাণ জল এন্ট্রি নিতে শুরু করে তাহলে কি হবে? উদ্ভিদের কোষগুলো স্ফীত হতে শুরু করবে, কারণ জল ঢুকছে। কিন্তু একটা লিমিটেশন পর্যন্ত সে কিন্তু স্ফীত হবে, একটা লিমিটেড একটা বাউন্ডারি পর্যন্ত কিন্তু সে স্ফীত হতে পারবে। এটাকে আমরা বলি রসস্ফীতিজনিত চাপ, সেটা আমরা পরবর্তীকালে জানবো।
সেই রসস্ফীতিজনিত চাপের ফলে উদ্ভিদের কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানে বড় হচ্ছে, কিন্তু সেটারও একটা লিমিটেশন থাকছে, মানে তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে উদ্ভিদের কোষগুলো ফেটে যাবে। যেমন পলিথিনের প্যাকেটটা যদি অতিরিক্ত পরিমাণে জল ঢোকায় ফেটে যাবে, সেই জলটা বেরিয়ে আসবে। ঠিক উদ্ভিদের কোষগুলো ফেটে যেতে পারে। তাহলে উদ্ভিদের যেগুলো দিয়ে তৈরি উদ্ভিদ মানে কোষ, সেগুলো যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি উদ্ভিদটা মারা যাবে? উদ্ভিদটা কি বেঁচে থাকবে? থাকবে না, মারা যাবে। সেটা যাতে না হয় তার জন্য উদ্ভিদ দেহে যে অতিরিক্ত পরিমাণে জলটা এদের মধ্যে থাকে সেটাকে উদ্ভিদ এই পাতার মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে বাষ্পাকারে মানে বাষ্পের আকারে এই জলটাকে ওরা বের করে দিচ্ছে। তাহলে এই যে জৈবনিক প্রক্রিয়া, যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ বাষ্পাকারে জলের মোচন ঘটায়, জলের মোচন কথাটা মানে হলো বের করে দেওয়া, মোচিত করা, সেই জৈবনিক প্রক্রিয়াকে আমরা বলবো বাষ্পমোচন। বুঝে গেল আশা করি। এবার তোমরা এই গরমকালে এখন বেরিয়েও না অবশ্য, তবে লকডাউনটা উঠে গেলে যখন আবার পরিবেশ পরিস্থিতি যেন ঠিক হয়, এখন লকডাউন চলছে করোনার জন্য, তো একটা ধরো একটা বিশাল বড় একটা বট গাছের তলায় বা আম গাছের তলায় বা কাঁঠাল গাছের তলায় তোমরা গেলে দুপুরবেলা, তাহলে কি হবে? তাহলে বাকি জায়গার থেকে কিন্তু সেই জায়গাটায় অনেক ঠান্ডা অনুভব করবে। একটু লক্ষ্য করে দেখো, যারা গেছো এর আগে বা অনুভব করেছে তাদের কথা আমি বলছি না, তারা নিশ্চয়ই দেখেছে। যারা যাওনি বা দেখোনি এটাকে এক্সপেরিমেন্ট করে, তারা একটু দেখো লকডাউনটা উঠে যাওয়ার পর এটা কেন হচ্ছে। কারণটা হচ্ছে উদ্ভিদ এই যে জলটাকে বের করছে, এই যত জল বেরোবে এই এদিকে একটা জলীয় স্তরের মানে একটা জলীয় একটা স্তরের সৃষ্টি হবে উদ্ভিদের চারিদিক দিয়ে, কারণ চারিদিক দিয়ে তো জল বেরোচ্ছে বাষ্পাকারে। সেই জলের জন্য উদ্ভিদটার চারিপাশটা ঠান্ডা থাকে। তার মানে ওই যে উদ্ভিদের তলায় গরমকালে আশ্রয় নেওয়া হয়, সেটির একটি কারণ উদ্ভিদের চারিপাশে ঠান্ডা থাকে, এবং এই ঠান্ডা থাকার মানে প্রাকৃতিক আমরা এয়ার কন্ডিশন বলতে পারি, সেটা হচ্ছে জৈবনিক এই প্রক্রিয়াটির জন্য, যেটির নাম হলো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এই বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন পদ্ধতিটিকে 1926 মানে 1926 সালে বিজ্ঞানী কার্টিস একটি কথা বলেছিলেন এই বাষ্পমোচন সম্পর্কে কথা বলতে গিয়ে। উনি বলেছিলেন ইট ইজ এসেনশিয়াল, মানে এটি একটি দরকারি প্রক্রিয়া, অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। কেন প্রয়োজনীয় প্রক্রিয়া আমি এক্ষুনি বললাম, কোষগুলো নষ্ট হয়ে যাবে না হলে, কিন্তু ক্ষতিকর প্রক্রিয়া। কেন ক্ষতিকর প্রক্রিয়া? ধরো তোমরা দুপুরবেলা বা সন্ধ্যাবেলার দিকে যদি বাড়িতে কারো গাছ থাকে টবের মধ্যে বা বাগানে, তাহলে দেখবো অনেক গাছ একটু ঝিমিয়ে পড়ে, মানে গাছটা ধরো এটা গাছ, তাহলে দুপুরবেলা বা এই বিকেলবেলার দিকে একটু ঝিমিয়ে থাকে, এরকম ভাবে মাথাটা একটু নিচে নেমে গেল। এই যে এই বিষয়টাও কিন্তু বাষ্পমোচনের জন্য হচ্ছে। এই ঝিমিয়ে পড়া বা একটা কি বলবো নেতিয়ে পড়া, এই জিনিসটিকে আমরা বলি উইল্টিং বা অবনমন বা উইল্টিং। এই উইল্টিং বা অবনমনও কিন্তু এই বাষ্পমোচনের বা ট্রান্সপিরেশনের জন্য দায়ী, বা ট্রান্সপিরেশনটা ওই অবনমন হওয়ার জন্য দায়ী। এটা কেন হয় হচ্ছে এই জলীয় বাষ্পাকারে যখন বার করছে উদ্ভিদ অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জল বার করতে করতে যদি আনকন্ট্রোলড হয়ে যায়, মানে অনিয়ন্ত্রিত হয়ে যায়, দিয়ে যে প্রয়োজন জল ওর শরীরে যেটুকুনি জল প্রয়োজন, সেই মানে প্রয়োজনীয় জলটাও যদি বার করে দেয়, যদি সেই প্রয়োজনীয় জলটা ওরা শরীর থেকে বাষ্পাকারে ইভাপোরেট করে দেয়, তখন কিন্তু ওদের শরীরে জলের চাহিদা দেখা যাবে। এবং এই জলের চাহিদা দেখা দিলে আমরা জানি সজীবতা নষ্ট হয় জলের অভাবে, কেননা জলের অপর নাম জীবন। তার জন্য উদ্ভিদ নেতিয়ে পড়ে বা অবনমিত হয়। এটা যদি মারাত্মক আকারে হয়, মানে মারাত্মক আকারে জল বেরিয়ে যায় শরীর থেকে উদ্ভিদ থেকে, তাহলে কিন্তু উদ্ভিদটি মারাও যেতে পারে। তার জন্য 1926-এ বিজ্ঞানী কার্টিস এই পদ্ধতিটিকে মানে বাষ্পমোচন পদ্ধতিটিকে দরকারি কিন্তু মানে প্রয়োজনীয় বা দরকারি কিন্তু ক্ষতিকারক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছিলেন। এরপর চলে আসি এই বাষ্পমোচন সাধারণত কখন হয়, মানে এর প্রভাবক মানে বাষ্পমোচন তাড়াতাড়ি হবে বা বাষ্পমোচন দেরি করে হবে, এই যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা করছে, কন্ট্রোলড বাই হুম,
সেগুলোকে আমরা প্রভাবক বা কন্ট্রোলার বলতে পারি। সেগুলোর মধ্যে প্রথম হতে পারে আর্দ্রতা। আর্দ্রতা মানে হলো হিউমিডিটি। গরমকালে আমরা জানি হিউমিডিটি অনেক বেশি থাকে, আর্দ্রতা অনেক বেশি থাকে পরিবেশের মধ্যে, তার জন্য এই বাষ্পমোচন হারটাও কিন্তু বেড়ে যায়, গেইন করে। আর যদি শীতকালের দিকে আমরা হিউমিডিটি কম থাকে, তার জন্য দেখবে অনেকের ঠোঁট ফাটে, পা ফাটে, হিউমিডিটি কম থাকার জন্য, তখন কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়, মানে বাষ্পমোচন কম হয়। এছাড়া যদি উত্তাপ, প্রচন্ড সূর্যালোকের তাপ যদি বেশি হয়ে যায়, মানে গরমকালে, তখনও কিন্তু এই বাষ্পমোচন দ্রুত হবে। আর যদি তাপটা একটু কমে যায়, তাহলে কিন্তু বাষ্পমোচন এর হারটা একটু কমে যাবে। এছাড়া যদি বাতাস বইলে কিন্তু বাষ্পমোচনের হার বাড়বে, বাতাস না বইলে কিন্তু বাষ্পমোচনের হার কমবে। এটা কেন হয়? ধরো এখান দিয়ে বাতাস বইছে, তাহলে এখান থেকে যে জলটাও বের করেছে, সেই জলটা মানে জলীয় বাষ্পটা এই বাতাস দ্বারা ধাক্কা খেয়ে অনেক দূরে চলে গেল। তাহলে এই জায়গাটাকে ভ্যাকুয়াম তৈরি হলো, ভ্যাকুয়াম মানে হচ্ছে ফাঁকা স্থান তৈরি হলো। তার ফলে পুনরায় কিন্তু জল আবার বাষ্পাকারে বের করতে পারবে। তাহলে বায়ু প্রবাহ কিন্তু বাষ্পমোচনকে প্রভাবিত করে। এই বাষ্পমোচনের সাথে আরেকটি কথা আমাদের জানতে হবে বা বুঝতে হবে, যেটি ভৌত বিজ্ঞানেও আছে বা ভূগোলেও আছে। সেই কথাটি হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবন জিনিসটা হচ্ছে, ধরো একটা পুকুর আছে, আমি আঁকি, একটা পুকুর, জল, এই পুকুরের ওপর সূর্যরশ্মি পড়ছে। সূর্যরশ্মি পড়ার সময় পুকুরের উপরিতল থেকে বাষ্পাকারে জল ইভাপোরেট করতে শুরু করে, মানে বাষ্প হয়ে যায়, যে মেঘ সৃষ্টি হয়। আবার পরবর্তীকালে জানি আমরা সেই মেঘ ঝরে পড়ে বৃষ্টি আকারে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি বাষ্পীভবন। এটি কি কোনো জৈবনিক প্রক্রিয়া? মানে পুকুর কি কোনো জীব? নয় নিশ্চয়ই, এটা জড় পদার্থ। তাহলে এই প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলি ভৌত প্রক্রিয়া, এটা কিন্তু জৈবনিক প্রক্রিয়া নয়। কিন্তু এটি যেটাকে বাষ্পমোচন বলা হচ্ছে, সেটি কিন্তু জৈবনিক প্রক্রিয়া, মানে এটা কিন্তু জীবের দেহে ঘটছে। বাষ্পীভবন এবং বাষ্পমোচনের মধ্যে কিন্তু আবার মিলও রয়েছে। কি মিল রয়েছে? এখানেও H2O বাষ্পাকারে বেরোচ্ছে, এখানেও H2O বাষ্পাকারে বেরোচ্ছে। এখানেও উত্তাপ বাড়লে বা আর্দ্রতা বাড়লে বেশি পরিমাণে বাষ্পীভবন হচ্ছে, এখানে বাষ্পমোচন হচ্ছে, এখানেও তাই হচ্ছে। তো এগুলো মিল আছে। আর অমিল যেটা, সেটা হচ্ছে কি ভৌত প্রক্রিয়া, এটি হলো জৈবনিক প্রক্রিয়া, এটি জীবদেহে ঘটে, এটি কিন্তু জীবদেহে ঘটে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসি বাষ্পমোচন কিভাবে হয়, মানে কোন জায়গাতে আমাদের বাষ্পমোচনটা হচ্ছে। আমি একটু আগে দেখিয়েছিলাম যে কাণ্ড অংশ, বিটপ অংশে সাধারণত, মানে বিটপ অংশ আমি আগেই বলেছি, এইটুকুনি পার্ট, এই পার্টটার মধ্যেই কিন্তু বাষ্পমোচনের যে ঘটনাটা সেটা সীমাবদ্ধ থাকে, মানে মূল থেকে কিন্তু বাষ্পমোচন সে অর্থে হয় না। কিছু কিছু উদ্ভিদের হয়, কিন্তু হয় না সাধারণত, কেননা যেগুলো আর কিন্তু আমাদের উদ্ভিদ, যেগুলো গুলো ভাসমান অবস্থায় থাকে বায়ুতে, সেগুলোতে হয় সাধারণত কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু এমনি জেনারেল যে প্ল্যান্টস গুলো, সেখানে কিন্তু বিটপ অংশতেই হয়। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পাতা থেকে বাষ্পমোচন হয়। পাতা ধরো, এইটা আমার হাতটা ধরো পাতা, তাহলে এই পাতার উপরিতল, এটা নিম্নতল, এই নিচের তলে, সাধারণত নিচের তলে, উপরিতল কিছু থাকে, কিন্তু বেশিরভাগ থেকে নিচের তলে কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়, মানে ফুটো দেখতে পাওয়া যায়। ছিদ্রকে ভালো ভাষায় বা বিজ্ঞান সংক্রান্ত ভাষা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি রন্ধ্র। আর পাতাকে আমরা যদি ভালো একটু টার্মিনোলজি দিই, তাকে আমরা বলি পত্র। তাহলে পাতার রন্ধ্র মানে পত্র রন্ধ্র। এই পত্র রন্ধ্রের মাধ্যমে কিন্তু উদ্ভিদের অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে যায়। এছাড়াও কাণ্ডের মধ্যেও কিছু রন্ধ্র দেখতে পাওয়া যায়, যাতে আমরা কাণ্ডরন্ধ্র বা লেন্টিসেল বলে। লেন্টিসেল, এই লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু কিছু ক্ষেত্রে বাষ্পমোচন ঘটে থাকে। এই পত্ররন্ধ্র যেটা, তার ইংরাজি কথাটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটা,
এই যদি পত্ররন্ধ্রের আমরা স্ট্রাকচারটা দেখি, তোমাদের অতটা ডিটেলসে নেই, যাই হোক আমি একটু বলে দিই, অল্প ছোট্ট করে বলি, যাতে 11-এর তো কেউ কেউ দেখছো সুবিধা হবে। বিষয়টা হচ্ছে ধরো এই রকম আমরা একটা কোষ দেখতে পাই, হ্যাঁ, এর পাশে আর একটা কোষ থাকে, সেটা হলো এইরকম, মানে একই রকমের। আমি শেড করে দিই, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। এই কোষ দুটোকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল। ঠিক বাড়ির দরজার সামনে রাজাদের দুপাশে দুজন গার্ড থাকতো, দারোয়ান থাকতো, তোমরা নিশ্চয়ই দেখেছো বা গল্পে পড়েছো। ঠিক তেমনই পত্ররন্ধ্রের এই মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, যেখানে আমি আঙুলটা ঘোরাচ্ছি, সেই সাদা অংশটাকে হলো পত্ররন্ধ্র, এবং সেই পত্ররন্ধ্রকে যেটাকে গার্ড করে থাকছে, মানে আবরণ বা আবৃত করে থাকছে, সেই দুটোকে আমরা বলবো গার্ড সেল বা রক্ষী কোষ। এই রক্ষী কোষ দুটোই কিন্তু পত্ররন্ধ্রের উন্মোচন, মানে খুলে যাওয়া বা পত্ররন্ধ্রের বন্ধ হয়ে যাওয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ধরো এটা একটা গার্ড সেল, এটা একটা গার্ড সেল, তাহলে পত্ররন্ধ্র উন্মুক্ত অবস্থায় আছে, তখন এখান ভেতর থেকে জল বেরিয়ে যেতে পারবে। কিন্তু গার্ড সেল দুটি যদি এরকম হয়ে যায়, মানে এর মধ্যে যদি কোনো ছিদ্র যদি না থাকে, তাহলে কি হলো, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল। মানে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া মানে কি, আর কিন্তু তখন বাষ্পমোচন হবে না। তো এইখানে একটা হাইপোথিসিস কাজ করে, সেই হাইপোথিসিসের কথা 9-এ না জানলেও হবে। বিভিন্ন রকমের গ্লুকোজ, সুগার, এই সমস্ত হাইপোথিসিস আছে, সেগুলো ক্লাস 11-এ তোমরা পড়বে যারা সায়েন্স নেবে। এবং যারা 11-এর দেখছো, তারা তোমাদের যখন আবার আমি পড়াবো বা ভিডিও আপলোড করবো, তখন একটু দেখে নিতে পারবে হায়ার ক্লাসের জন্য। তখন কি হয়, মানে বিষয়টা হচ্ছে হাইপোথিসিস গুলো বা যেগুলো আছে, সেগুলো হলো স্ফীত হওয়া, বন্ধ হওয়া, এটা নির্দেশ করে। তাহলে এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যদি বাষ্পমোচন ঘটে, তাকে আমরা বলি স্টোমাটাল ট্রান্সপিরেশন। লেন্টিসেলের মাধ্যমে, যে কাণ্ডরন্ধ্র, তার মধ্যে দিয়ে যদি বাষ্পমোচিত হয়, তাকে আমরা বলি লেন্টিসকিউলার বা লেন্টিসেলার বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। আর পাতা এবং কাণ্ডের ওপর একটি মোম জাতীয় আস্তরণ দেখতে পাওয়া যায়, একে বলা হয় কিউটিকল। এই কিউটিকলের মধ্যে কিছু কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় কিউটি। সেই ছিদ্রগুলো দিয়ে যদি বাষ্পমোচন ঘটে, সেটাকে আমরা বলি কিউটিকুলার বাষ্পমোচন। আশা করি বোঝা গেল। এগুলো হলো বাষ্পমোচনের প্রকারভেদ। বাষ্পমোচনের তাৎপর্য, এটা খুব সোজা জিনিস। বাষ্পমোচন না হলে বাষ্পমোচন যদি না হতো, তাহলে কি হতো, সমস্যাটা আমি আগেই বললাম একটা। আর একটা হচ্ছে, যদি বাষ্পমোচন না হতো, তাহলে কি হতো, তাহলে এখানে যে জলটা আছে, সেই জলটা বেরোতে পারতো না। যদি জলটা না বেরোতে পারে, ওপরের অংশে থাকা জলটা, তাহলে নতুন করে আর জল ওপর দিয়ে উঠবে না, মাটি থেকে জল উঠবে না। তাহলে এখানে ভ্যাকুয়াম আমাদের তৈরি করতে হবে। ভ্যাকুয়ামটা তৈরি করার জন্য কিন্তু ট্রান্সপিরেশন ইজ এ মানে গুড ওয়ার্ক, বা তোমরা বলতে পারো যে অত্যন্ত প্রয়োজনীয়, ভেরি এসেনশিয়াল ফর ক্রিয়েশন অফ দ্য ভ্যাকুয়াম ইন দিস প্লেস। সো এটাকে আমরা সাধারণত আমরা বলি যে জাইলেমের মাধ্যমে, যে জাইলেম বাহিকার মাধ্যমে যে জল শোষিত হচ্ছে, সেইটিকে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস রাখার জন্য কিন্তু বাষ্পমোচন আবশ্যক। ধরো তুমি একটা কোকা কোলা খাচ্ছ বা পেপসি খাচ্ছ, এটা কিছু খাচ্ছ, স্ট্র দিয়ে খাচ্ছ, তাহলে তুমি যদি টানছো না, মুখ থেকে টানছো না, স্ট্র দিয়ে টানছো না, তাহলে কি কলা থেকে উঠবে না। কিন্তু তুমি যেই টানলে, সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রয়ের যে তোমার মুখের কাছে অংশটা রয়েছে, সেখানে যে কোকা কোলাটা ছিল, এইটা কিন্তু তোমার মুখে ফার্স্ট যাবে। সেই অংশটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ও যেখানটা মানে অবস্থান করছিল, সেই জায়গাটা ভ্যাকুয়াম হয়ে গেল, মানে ফাঁকা হয়ে গেল। আমরা জানি পৃথিবীতে কোনো স্থানকে ফাঁকা রাখা যায় না। তাহলে ফাঁকা জায়গাটাকে ভর্তি করার জন্য তলা থেকে বাষ্প বা এবং তরলটা ধাক্কা দেবে, এবং তারপরে যে তরল পার্টটা ছিল, সেটা উঠে আসার চেষ্টা করবে। এই অংশটা ধরো উঠে এলো এরপরে, তাহলে এর নিচে যে অংশটা ছিল, সেটাও উঠবে। তার মানে তলার যে কোকা কোলাটা ছিল, বোতলের মধ্যে যে কোকা কোলাটা ছিল বা পেপসিটা ছিল, সেটা কিন্তু তোমার ওপরে উঠে আসছে কন্টিনিউয়াসলি। ঠিক একই রকম ভাবে যদি বাষ্পমোচিত হয়ে যায় জলটা, সঙ্গে সঙ্গে এই ভ্যাকুয়ামটাকে ফিল আপ করার জন্য নতুন জলের কণা জাইলেম বাহিকা দিয়ে উপরে উঠতে শুরু করবে। আর আমরা জানি, জল যদি না ওঠে, তাহলে কি হবে, সালোকসংশ্লেষ হবে না, সজীবতা বজায় থাকবে না। এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এটা অত্যন্ত সোজা একটি টপিক। যদি কোথাও হয়
তাহলে তোমরা আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ইউটিউবে দেখছো তারা এই চ্যানেলটিকে, এই ভিডিওগুলোকে যদি ভালো লাগে একটা লাইক করবে, লাইকের চিহ্নতে লাইক করবে, এবং ওখানে একটা কমেন্ট বক্স আছে, কমেন্টও করতে পারো ইউটিউবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর ইউটিউবটা করা এই কারণেই যাতে এই লকডাউনের সময়, লকডাউন এখন চলছে, লকডাউনের সময় যাতে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা আটকে গেছে, তাদের যদি কিছু সুবিধা হয়, সেই জন্যই মূলত ইউটিউবের চ্যানেলটা খোলা। তো তোমরা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে, যদি কোনো ইনফরমেশন পাও। ধন্যবাদ।